This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। এখন সময় পাঁচ কথার সারাদিনের এখনো পর্যন্ত ঘটে যাওয়া সব বড় খবরের মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে বিশেষ কয়েকটি খবরের সময়। আর শুরুতেই এই মুহূর্তে দিনের সব থেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ বাংলা সহ 9 রাজ্য এবং 3 কেন্দ্রশাসিত অঞ্চলে আরো 7 দিন বাড়ল SIR এর সময়সীমা। রাজ্যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন বাড়ল 7 দিন। 11 ডিসেম্বর পর্যন্ত এখন এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে। ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা SIR প্রক্রিয়াটাই আরো 7 দিন পিছিয়ে গেল। 7 দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। 9 ডিসেম্বরের বদলে এবার 16 ডিসেম্বর খসড়া তালিকা কমিশনের তরফ থেকে প্রকাশ করা হবে। পাশাপাশি চূড়ান্ত যে ভোটার তালিকা সেটা প্রকাশের দিনও 7 দিন পিছিয়ে গেল। 7ই ফেব্রুয়ারির বদলে এবার 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। SIR নিয়ে ছেলে খেলা করছে কমিশন, আক্রমণ শানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এতগুলো প্রাণ চলে যাওয়ার পর সময় বাড়ল, মন্তব্য ফেরহাদের। বিজেপির টার্গেট পূরণ হয়নি বলেই ভোট চুরি করতে আরও 7 দিনের সময়সীমা বাড়ানো হয়েছে কিনা সেই প্রশ্নও থাকছে। এই মন্তব্য তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। তৃণমূল 2 বছর সময় চেয়েছিল, কমিশন 7 দিন বাড়িয়েছে। যাই হোক না কেন, তৃণমূল কংগ্রেসের বিদায় এবার নিশ্চিত। পাল্টা সুকান্ত মজুমদার। আগেই সময় বাড়ালে বিএলওদের প্রাণ ওষ্ঠাগত হতো না, মন্তব্য মোহাম্মদ সেলিমের। এখন আবার বলছে 7 দিন পিছিয়ে দিচ্ছে। 4 তারিখেরটা হবে 11 তারিখ, 9 তারিখেরটা হবে 16 তারিখ, 7 তারিখেরটা হবে 14 তারিখ। মানে কি ছেলে খেলা চলছে নাকি? কারণ বিজেপির টার্গেট দেওয়া মতো যে 1,20,00,000 ভোটারের নাম বাদ দিতে হবে, সেই টার্গেট আসলে ফুলফিল হয়নি। কারণ বাংলায় তৃণমূলের বিএলএ-টুরা জোনাল মার্কিং করে বিএলওদের সাথে দাঁড়িয়ে থেকে কাজ করে। শুধু তাই না, সমস্ত তথ্য দিদির দুধ অ্যাপেও আমাদের নিজস্ব অ্যাপের মধ্যে নথিভুক্ত করা হয়ে গেছে। তাই কোনো রকম জাল জুয়া চুরি করতে আসলে ধরা হবে। যেহেতু তারা চুরি করতে পারছে না, ভোট চোরেরা, তার জন্য যাতে ভোট চুরি করার জন্য আরও সময় পাওয়া যায়, তার জন্য এই 7 দিনের এক্সটেনশন কিনা সেই বিষয়ে তো প্রশ্ন থাকবে। যে কোনো পদ্ধতিতে নির্বাচন কমিশন হোক বা যে অন্য কেউ হোক, যখন একটা কাজ হয়, সেই কাজ যখন চলতে থাকে, চলার পর বা ইমপ্লিমেন্ট হওয়ার পর তার অ্যাসেসমেন্ট হয়। সেই অ্যাসেসমেন্ট অনুসারে নির্বাচন কমিশন তার পদক্ষেপ নেবে, এটাই তো স্বাভাবিক। সেই জন্য যারা চাপের কথা মনে করছেন তাদেরকে আমি এটাই বলবো, জীবন অমূল্য, চাপের কোনো বিষয় নেই। আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন। কিন্তু অদ্ভুত দেখা যাচ্ছে, যেমন একজন মহিলার অভিযোগ উঠলো যে তিনি নাকি সুসাইড করেছেন, পরে দেখা গেল তিনি কন্ট্রাকচুয়াল কর্মী ছিলেন। তো আপনি কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে যদি কাজ দেন, তাহলে পরে তো তারা চাপে পড়বেই, কারণ তো তাদের কন্ট্রাকচুয়াল যে জবের নিয়ম অনুসারে তাদের কাজ অল্প হওয়ার কথা। তো চাপ, তাদের তো অভ্যেস নেই চাপ সামলানোর। অথচ একজন বিশেষভাবে সক্ষম দিব্যাঙ্গজন যাদেরকে বলি, সেই রকমের ক্যান্ডিডেট বিএলও, তিনি কমপ্লিট করে নিচ্ছেন। আগেই তাহলে ঠিক করার কথা ছিল, ফর্ম ছাপা না ছাপে শুরু করে দিল। আবার তাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই ট্রেনিং দেওয়া হলো না। মোদি মমতার এত মুখ লাগায়, কিন্তু চারিদিকে তো কেন্দ্র সরকার, রাজ্য সরকার ইসিআই বিজ্ঞাপন দিয়ে বলতে পারতো যে কী করতে হবে কী করতে হবে না, আগে কেন করতে পারলো না? আবার বিএলওদের হচ্ছে ওষ্ঠাগত প্রাণ, কারণ প্রতিদিন নিয়ম পাল্টাচ্ছে। এগুলো হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। SIR ইস্যুতে আগামীকাল নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন বিরোধী দলনেতা। বিধানসভা থেকে মুখ্য নির্বাচনী দফতর পর্যন্ত মিছিল করে যাবেন বিজেপি বিধায়করা, নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, মুখ্য নির্বাচনী দফতর পর্যন্ত মিছিল করে যাবেন বিজেপি বিধায়করা, শুভেন্দু অধিকারী তিনি কি অভিযোগ জানাবেন কমিশনের কাছে?
দেখো এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে কোথায় কি ত্রুটি রয়েছে, কোথাও কোথাও এই অভিযোগ সামনে আসছে যে রাজ্য সরকারের ঘনিষ্ঠ বেশ কিছু অফিসার রয়েছেন যারা বিডিও হতে পারেন, ডিএম হতে পারেন, এসডিও হতে পারেন, তারা পক্ষপাতমূলক আচরণ যেমনভাবে করছেন। বহু জায়গাতে দেখা যাচ্ছে বিএলওদের ওটিপিকে ব্যবহার করে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসগুলোতে বেসরকারি যে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে তাদেরকে দিয়ে এই গোটা প্রক্রিয়া করানো হচ্ছে। ফলে এই সমস্ত অভিযোগকে যেমনভাবে শুভেন্দু অধিকারী সঙ্গে করে নিয়ে যাবেন, একই সঙ্গে কোথায় কত অবৈধ ভোটার এখনও বাকি রয়েছে, কাদের নাম বাকি রয়েছে, এই সমস্ত বিষয়কে তিনি সঙ্গে নিয়ে যাবেন, তার তালিকাভুক্ত করবেন এবং সেই তালিকা কমিশনে জমা দেবেন। এবং বিজেপি বিধায়কদেরকে আগামীকাল সকাল 11টার সময় বিধানসভাতে আসতে নির্দেশ দিয়েছেন তিনি বলেই আমরা জানতে পারছি। এবং তারপর তার যে পরিষদীয় দপ্তর রয়েছে বিধানসভায় সেখানে একটা বৈঠক হবে এবং বৈঠকের পর তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর রয়েছে সেখানে তিনি যাবেন। আমরা দীপ বলে রাখা ভালো যে আমরা দেখেছি যে অতীতেও শুভেন্দু অধিকারী একাধিকবার গিয়েছেন। দিন কয়েক আগেও 5টি লোকসভার প্রায় 13 লক্ষ ভোটারের নথি তিনি নিজে হাতে এবং সঙ্গে জগন্নাথ চ্যাটার্জির মতো নেতারা ছিলেন তাদেরকে নিয়ে গেছেন। অর্থাৎ ভোটার তালিকা যাতে নির্ভুল হয় সেই বিষয়ে সিও দপ্তর যাতে ঠিক করে কাজ করে তা নিয়েই শুভেন্দু অধিকারীরা আগামীকাল যাবেন। একই সঙ্গে তোমায় বলে রাখি যে এই সপ্তাহে অর্থাৎ আগামীকাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহে দিল্লিতে নির্বাচন সদনে কিন্তু একইভাবে শ্রমিক ভট্টাচার্য, অমিত মালবিয়ারা যাবেন যে এই রাজ্যের ক্ষেত্রে কি কি পদক্ষেপ করা উচিত বলে তারা যেমনভাবে পরামর্শ দেবেন, একই সঙ্গে তারা অভিযোগও জানাবেন বলে আমরা জানতে পারছি। অর্থাৎ আগামীকাল শুভেন্দু অধিকারী এবং বুধবার বৃহস্পতিবার নাগাদ শ্রমিক ভট্টাচার্য তারা দিল্লিতে যাবেন কমিশনের ওপরে এসআইআর পর্বে আরো বেশি করে কমিশনের উপর জোড়া চাপ তৈরি করার চেষ্টা বিজেপির তরফে। প্রদীপ, অনেক ধন্যবাদ তোমাকে। আগামীকাল এই দিকেও নজর রাখতে হবে যে কমিশনের যে অফিস সেখান থেকে কিন্তু ঢিল ছোড়া দূরত্বে এই মুহূর্তে অবস্থান চালিয়ে যাচ্ছেন বিএলও অধিকার মঞ্চের সদস্যরাও। দেখুন, ফলতায় কমিশনের স্পেশাল 13 আর তার মধ্যেই বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। কমিশনের টিমের ওপরে হামলা হতে পারে এই আশঙ্কা প্রকাশ শুভেন্দু অধিকারী তিনি তার সোশ্যাল মিডিয়ায় যেটা লিখেছেন, ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর মাথাপিছু 500 টাকা করে দিয়ে 300 জন মহিলাকে কম করে জড়ো করেছেন। জাহাঙ্গীর এবং বিডিও এই মহিলাদের ট্রেনিং দিয়েছেন, এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দল নেতা। লাঠি জুতো নিয়ে কমিশনের স্পেশাল 13-এর ওপরে হামলা হতে পারে বলেও আশঙ্কা শুভেন্দু অধিকারীর। কমিশনের কাছে নিরাপত্তার আর্জি বিরোধী দল নেতার। শুভেন্দু অধিকারী শুধু এই রাজ্যে কি করে অশান্তি করা যায়, অশান্তি বাড়ানো যায়, মানুষে মানুষে অবিশ্বাস তৈরি করা যায়, সমাজকে দ্বিখণ্ডিত করা যায়, এই নিয়েই শুধু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু বিএলওদের ভয় দেখালেন, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন, তাড়িয়ে দেওয়া হবে, নাম বাদ যাবে। আর এখন বলছেন যে ইলেকশন কমিশনের আধিকারিকদের ওপর হামলা হবে। বলুন তো, আজকে প্রায় 1 মাস হতে চললো যে এসআইআর ঘোষণা হয়েছে, কার উপরে কোথায় কখন হামলা হয়েছে? পশ্চিমবঙ্গ জানে কিভাবে ব্যবহার করতে হয়, গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করতে হয়। গণতন্ত্র রক্ষার জমির নাম পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের নামে এইভাবে তিনি যে কালি ছিটাচ্ছেন সেইটার জন্যেই ওনাকে সরে যেতে হবে। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে রাজ্যে পৌঁছে গেছে কমিশনের স্পেশাল 13। তার ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতায় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, তার সঙ্গে পর্যবেক্ষক IAS সি মুরুগানো। প্রথমে এসআইআর নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক, তারপর রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক। একাধিকবার এই কেন্দ্র থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলেছে বিজেপি। হ্যাঁ, পলিটিক্যাল পার্টির 4টে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ তারা এসেছিলেন, তারা সবাই স্যাটিসফাইড এবং তারা বলেছেন যে কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে। 4টে পলিটিক্যাল পার্টি বলেছেন সুষ্ঠুভাবে হচ্ছে, সুতরাং কারোর কোনো আপত্তি নেই। বিএলওরা বারবার ইমেজ প্রেশারের কথা বলছে, বিএলওরা কি কোনো রকম কোনো অভিযোগ বা কোনো রকম কোনো অসুবিধার কথা বললেন ওদের? আমি যেটা বললাম যে প্রসিডিওরাল কিছু ইস্যুস ওনারা রেজ করেছেন, সেগুলো আমরা যে মানে গাইডেন্স বা গাইডলাইন, যদি অতিরিক্ত গাইডলাইন দরকার হয় সেটা আমরা দিয়ে দেবো।
ফলতা বিডিও অফিসে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সহ কমিশনের প্রতিনিধিরা তারা প্রথম বৈঠক করলেন এবং সেই বৈঠকে একদিকে যেমন বিএলও উপস্থিত ছিল, বিএলএরা উপস্থিত ছিল, এমনকি জেলার যারা প্রশাসনিক যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের উপস্থিতিতেই এই দীর্ঘ বৈঠক এবং সেই বৈঠকের মধ্যে দিয়ে কীভাবে এসআইআরের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় বা সুষ্ঠুতার সঙ্গে কাজ সম্পন্ন করা যায় সে বিষয়ে কিন্তু আলোচনা হয়। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, ফলতা। যার মানে বিতর্কের কেন্দ্রে থাকা এই ফলতা দিয়েই অভিযান শুরু করলেন সুব্রত গুপ্ত। ভোটার তালিকায় মৃতদের নাম তুলতে চাপ দেওয়ার অভিযোগ ফলতায়। চাপ দেওয়ার অভিযোগ দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। কারচুপির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। অভিযোগ খতিয়ে দেখতেই ফলতায় বিশেষ পর্যবেক্ষক। সবচেয়ে চুরি ওখানে হয়েছে, যেতে বললেন ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার, ভালো করে ঘুরতে বলুন। সবচেয়ে বেশি চুরি ওখানে হয়েছে। এই শানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব বিএলও কে ডেকে বলেছে পিএলও তো ফর্ম ফিল আপ করতে হবে না, দিয়ে যান, আমরা ফর্ম করে দিচ্ছি। ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের। কি পার পেয়ে যাবে নি, ধরা হবে। 52 জন বিহারে জেলে আছে। এই গোটা কত চামচা ভিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সোজা হয়ে যাবে। তাই বিজেপি যা কাজ করছে প্রত্যেকটা কাজ হচ্ছে বাংলা বিরোধী এবং বাংলার সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করছেন। এনআরসিও করেছিল, সিএ করেছিল, নোট কেলেঙ্কারি করেছিল, আজকে এসআইআরও করছে। ঠিক আছে, এসআইআর যেটা নিয়ম ইলেকশন কমিশন সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন, এটা আমরা বিশ্বাস রাখি, আইন ধরে কাজ হবে। কিন্তু আপনাদের কথায় একটাই মাথায় রাখতে হবে যে আজকের বছরে 365 দিন বিজেপিকে আমরা দেখিনি। 2024 ইলেকশনের আগে কত বড় বড় কথা বলেছে, তারপরে দেখেছেন এই ডায়মন্ড লোকসভার মানুষ আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়কে আনুমানিক 7,10,000 ভোটের বেশি ভোটে লিড দিয়ে আজকে আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে লোকসভায় পাঠিয়েছেন। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখবো। জামালপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গতকাল বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। একদিন পর শুভেন্দু মালিকের দেহ উদ্ধার হয়। বাড়ি থেকে 3 কিলোমিটার দূরের পুকুর থেকে মিলল দেহ। কিভাবে মৃত্যু হলো এই তৃণমূল পঞ্চায়েত সদস্যের জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি মনোতোষ আমাদের সঙ্গে রয়েছেন। মনোতোষ, পরিবারের তরফ থেকে কি কোনো অভিযোগ তোলা হচ্ছে? পাশাপাশি পুলিশ সেবা কি বলছে? দেখো, গতকালের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং আজ তার দেহ পাওয়া গেছে বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি পুকুরে। এবং যদিও পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত ক্যামেরার সামনে পুলিশের কাছে কোনো সরাসরি অভিযোগ জানানো হয়নি, তবে পুলিশ চাইছে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হোক কি কারণে পুকুর থেকে তার বডি উদ্ধার হলো এবং যেখান থেকে তার মৃতদেহ পাওয়া গেছে, যে পুকুর থেকে তার পাশেই যে মোটরসাইকেল নিয়ে তিনি বেরিয়েছিলেন বাড়ি থেকে, সেই মোটরসাইকেলটা কিন্তু এই পুকুর পাড়েই রাখা ছিল। এবং গোটা বিষয়টি তারা জামালপুর থানায় পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখুক এবং তদন্ত করে সত্যি ঘটনা উদ্ঘাটিত হোক যে আদৌ কি তার এসে কোনো অ্যাক্সিডেন্ট করে বা কোনো দুর্ঘটনার কারণে পড়ে গেছে পুকুরে, না কি কেউ তাকে ফেলে দিয়েছে। এই গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখুক এবং যেটা পুলিশের পক্ষ থেকে জানানো যে বিষয়টি তারা তদন্ত করছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত রিপোর্ট এলে আরো বিষয়টি সামনে পরিষ্কার হবে। ধন্যবাদ তোমাকে। জামালপুর ব্লকের পাড়াতল 2 নম্বর পঞ্চায়েতের পারুল গ্রামের পঞ্চায়েতে আমাদের সদস্য এবং আমি হঠাৎ করে খবর পেলাম সকালবেলাতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে কিছুক্ষণ পর খোঁজ পেলাম যে নাকি এখানে জলেতে পাওয়া গেছে। আমি এসেই দেখলাম গাড়িটা চিনতে পারলাম, আমি গ্রামের লোক। আমি ফার্স্ট এসে দেখলাম যে গাড়িটা পড়ে রয়েছে, দিয়ে গাড়িটা শনাক্ত করলাম। করার পর ওখানে বললে এখানে দেখো, এখানে দেখে জুতোগুলো শনাক্ত করে বললাম হ্যাঁ এটা আমার গ্রামের লোক, আমার ভাগনা। এবার একটু হাওড়ার দিকে নজর রাখতেই হবে, তার কারণ 48 ঘন্টা পেরিয়ে গেছে। বালিতে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত বাসু চৌধুরী এখনো ফেরার। আবার হামলা হতে পারে এই আশঙ্কায় ভুগছেন গুলিবিদ্ধ প্রধানের পরিবারের সদস্যরা। হাসপাতাল থেকে ইতিমধ্যেই ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন পঞ্চায়েত প্রধানের সঙ্গী অনুপম রানা, তিনিও আতঙ্কে রয়েছেন। এদিন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সাঁপুইপাড়ার রবীন্দ্রপল্লী এলাকায় পৌঁছয়। বৃহস্পতিবার রাতে এই সাঁপুইপাড়ারই বসুকাঠি পঞ্চায়েতের প্রধান দেবব্রত ওরফে বাবু মণ্ডল এবং তার সঙ্গী অনুপম রানাকে গুলি করা হয়। সেই সিসিটিভি ফুটেজ শিউরে ওঠার মতন, কিন্তু মূল অভিযুক্ত বাসু চৌধুরী 2 দিন পরেও অধরা।
প্রায় 2.5 দিন অতিক্রান্ত হয়ে গেছে সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল এবং তার সহযোগী অনুপম রানা তাদের দুজনকে প্রকাশ্যে রাস্তায় ফেলে আততায়ী গুলি করেছিল এবং যে ভিডিও হাড়হিম করা ভিডিও এবং সেই ভিডিও তদন্ত নেমে পুলিশ কিন্তু বাসু চৌধুরী নামে একজনের তল্লাশি চালাচ্ছে। যদিও 2.5 দিন অতিক্রান্ত এখনও বাসু চৌধুরীকে কোনো খোঁজ না পাওয়া গেলেও গুলিবিদ্ধ যে তার পঞ্চায়েত প্রধানের সহযোগী অনুপম রানা তিনি বাড়ি ফিরেছেন। তার অবস্থা কি, কতটা আতঙ্কে রয়েছেন আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। অনুপম বাবু, আপনি তো মৃত্যুকে একদম সামনে থেকে দেখেছেন, কি অনুভবটা করেছে, কি অনুভূতি সেই সময় ছিল, মানে কেন এই ঘটনা ঘটলো? এটা কেন গুলি চালালো আমি বলতে পারছি না, আর আমার জীবনে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার গায়ে গুলি লাগবে বলে। সেরকম কোনো কাজ কারবারের সাথে আমি জড়িত নই বা নেই। আমি নিজে একটা ইউজ অ্যান্ড থ্রো থালা, চায়ের কাপ, গ্লাস এইসব বিক্রি করে খাই। হ্যাঁ, আমি ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছে যাকে বলে। হ্যাঁ, ঈশ্বরের কৃপায় আমি বেঁচে এসেছি। আচ্ছা, সিসিটিভি ফুটেজে তো দেখা গেছে কিভাবে আপনাদেরকে গুলি করা হচ্ছে, আপনি গুলি লাগার পর কিভাবে বাইক নিয়ে চলে যাচ্ছেন। তারপর 2.5 দিন কেটে গেছে, এখনও দুষ্কৃতী অধরা। কি মনে করছেন, কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্কে তো আছি। এবারে প্রশাসনের ব্যাপার, প্রশাসন কীভাবে দুষ্কৃতীকে ধরবে সেটা প্রশাসন বুঝবে। এটা তো আমি বলতে পারবো না, বা আমি এই লাইনের লোকও নয় কীভাবে প্রশাসন কীভাবে কাজ করছে, কি করবে। এদিন হাওড়া সিটি পুলিশের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রবীন্দ্রপল্লী থেকে শুরু করে বেলুর চাঁদমারি এবং বেলুর স্টেশন রোড পর্যন্ত তদারকি করেন এবং যেসব রাস্তা দিয়ে এই বাসু চৌধুরী পালাতে পারে সেই সব রাস্তাগুলিকে ঘুরে দেখেন। সব মিলিয়ে বাসু চৌধুরী এখনও 2.5 দিন পর অধরা রয়েছেন, আতঙ্কে রয়েছেন অনুপম রানা এবং পঞ্চায়েত প্রধানের বাড়ির লোক। হাওড়ার বালি থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। পুলিশ ব্যাপারটা দেখছে, সিপি নিজে এটা হ্যান্ডেল করছে। আমি সিপিকে ফোন করেছিলাম, সিপি বললো খুব তাড়াতাড়ি আমরা এটাকে ট্র্যাক করে ধরে নেবো। অ্যাকচুয়ালি যে এই এলাকার মধ্যে নেই, সে বাইরে পালিয়ে গেছে। তো সিপি আমাকে কথা দিয়েছে 2-1 দিনের মধ্যে ধরে দেবে। আর যে বাড়ির লোকজন বা স্থানীয় বাসিন্দা তারা বলছে আতঙ্কিত, বলছে এরকম যদি হয় এবার তো বাড়ির মধ্যে এসে গুলি করে দিয়ে যাবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা সমস্ত দলবদ্ধভাবে আগামী দিন আমরা ওখানে এলাকায় মিছিল মিটিং সমস্ত কিছু করব এবং এর পিছনে ষড়যন্ত্র আছে কিনা সেটাও আমাদের দেখার ব্যাপার আছে। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য, সরাসরি নজর রাখবো সেই দিকে। সাংসদ পার্থ ভৌমিক আছেন, তিনিও তার কথা বলবেন দলের পক্ষ থেকে। এই যে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাননীয় সাংসদের পক্ষ থেকে তোলা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন এই 5টি প্রশ্ন। সেই 5টি প্রশ্ন সব রাজ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, হঠাৎ স্পেশাল রিভিশন হচ্ছে কোথায় না অসমে। অসম কি সীমান্তবর্তী রাজ্য নয়? আমরা প্রশ্ন করতে চাই, উত্তর পূর্বে আরো রাজ্যগুলো কি সীমান্তবর্তী রাজ্য নয়? খালি বাংলায় কি সীমান্তবর্তী রাজ্য? এই প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ। আমি আগেও বলেছি, এই প্রশ্নটাই তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ত্রুটিপূর্ণ যদি আগের তালিকা হয় তাহলে স্টেপ ডাউন করুন, সরকার থেকে বেরিয়ে আসুন, ত্রুটি মুক্ত নির্বাচন কমিশনের একটা লিস্ট হোক, ভোটার লিস্ট, সেইটাতে আবার লড়াই করে আসুন। তার উত্তর নেই। এই যে এত মৃত্যু হয়েছে অপরিকল্পিতভাবে, পরিকাঠামোহীন একটা ক্ষেত্র তৈরি করে, তার উত্তর দেবে কে, দায় নেবে কে, সে কথাও তিনি তুলেছিলেন। উদ্বেগ প্রকাশ করেছিলেন যে বিজেপির তুচ্ছ অভিযোগগুলো প্রাধান্য পাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যখন সঠিক অভিযোগ করছে সেটা প্রাধান্য পাচ্ছে না। কিন্তু আজকে প্রকারান্তরে তৃণমূল কংগ্রেসের কথাটাকেই স্বীকার করতে হয়েছে। আর তিনি দাবি করেছিলেন যে ওই 1 কোটি ভোটার বাদ যাবে, ইলেকশন অত দফায় হবে না, এত দফায় হবে। বাবা, কার সাথে ভাব? আমরা প্রশ্ন করতে চাই, কার সাথে ভাব? কোনো উত্তর নেই। মুখ্য নির্বাচন কমিশনার তিনি কিন্তু এখনো অবধি একটা কথারও উত্তর দেননি। ওই চুপচাপ ঢাকতে হবে পাপ। আমরা আবারও বলছি, চাইতে হবে মাপ। এটা মনে রাখবেন, জনতার কাছে, জনতার ওপরে কেউ নেই। আমি মাননীয় সাংসদ আমাদের পার্থ ভৌমিক, তাকে তার কথা বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়কে। তিনি তার কথা দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিস্তারিতভাবে বলেছেন। এর সঙ্গে অতিরিক্ত দুটো কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। যে কোনো কাজ করতে গেলে তার একটা পরিকল্পনা দরকার। একটা মানুষ যখন তার বাড়ি তৈরি করে তারও একটা প্ল্যান থাকে। আমরা প্রথম দেখলাম যে ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ দপ্তর, স্বয়ংশাসিত সংস্থা নির্বাচন কমিশন, উইদাউট এনি প্ল্যানিং, নেই কোনো পরিকাঠামো, নেই কোনো প্ল্যানিং, কোনো ফিল্ড ভিত্তিক প্রস্তুতি, তারা এসআইআরটা জোর করে চাপিয়ে দিলেন। এসআইআর এর সময়সীমা বৃদ্ধি পেয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকে কি বলছেন পার্থ ভৌমিক, নজর রাখবো এই মুহূর্তে সেদিকে। ভয় দেখিয়ে, নইলে অন্য কোনো রকম ভাবে জোর করে নিজেদের পক্ষে বলানোর চেষ্টা করাটা, এবং সর্বশেষ ভারতীয় নির্বাচন কমিশন তাদেরও নিরপেক্ষতাকে তুলে দিয়ে নিজেদের দলের স্বার্থে কাজে লাগান। এবং যার প্রথম ধাপ আমরা দেখেছিলাম, আগে কি ছিল, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। আমরা দেখলাম সুপ্রিম কোর্টের বিচারপতির জায়গাটাকে ক্যান্সেল করে প্রধানমন্ত্রী মনোনীত এক ব্যক্তির নাম, অর্থাৎ 2:1 করে দেওয়া হলো, যাতে নির্বাচন কমিশনারকে নিজেদের পছন্দ মতো বসানো যায়। এবং সেই পছন্দ মতো নির্বাচন কমিশনারের নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। আমার প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি কিংবা জ্ঞানেশ কুমার তারা কি মৃত্যুর দায় নেবেন? আমার প্রশ্ন, এই যে 40 জন মারা গেলেন, বাংলার একজনও বিজেপির নেতা, কেন্দ্রের একজনও বিজেপির নেতা, একজনও নির্বাচন কমিশনারের কোনো লোক এই 40টা পরিবারের কারোর খবর নিয়েছেন?